আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট জরুরি। দেশ বাজেট ভাবনায় বিশেষজ্ঞরা রাজস্ব কাঠামো পুনর্গঠন সহ নানা পরামর্শ। অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি, কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল কাল। ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান গণহত্যার বিচার, টিভিতে সরাসরি সম্প্রচার। ডিসেম্বরের পর নির্বাচনের কারণ নেই মন্তব্য সালাউদ্দিনের। বাকশালের মতো চাপিয়ে দেওয়ার সংস্কার মানবে না জনগণ। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এবং বাংলাদেশ সহ 14 দেশের সৌদি ওয়ার্ক ভিসা স্থগিত। রেমিটেন্স প্রবাহ কমার আশঙ্কা, সহজ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বাজেটে কথার ফুলছুরি, নানা রকম আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবতা নির্ভর হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাস্তবায়নে জবাবদিহিতামূলক আইন করার পরামর্শ দেন তারা। আর বাস্তবায়ন নির্ভর বাজেট না হয় মন্ত্রী এমপিরাই দেশের সেবা খাতে আস্থা না রেখে বিদেশে পাড়ি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সকালে দেশ টিভির আয়োজনে রাজধানীর HR ভবনে দেশ বাজেট ভাবনা 2025-26 এসব মন্তব্য করেন তারা। এ সময় বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন এম এ আসিম। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশ টিভির আয়োজনে বাজেট ভাবনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাজেট প্রণয়নে ব্যয় দেখে আয় নির্ধারণ না করে আয় বুঝে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর কার্যকর পদক্ষেপ কোনো বাজেটেই দেখা মেলে না। এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও দুই একটা জায়গায় এটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি। দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি, কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আয়ের বড় উৎস রাজস্ব, যা রাজনীতিবিদদের হাতে থাকায় বারবারই রাজস্ব আদায় হোঁচট খাচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, যেখানে কর ছাড় দেয়া দরকার সেখানে বাড়ছে, যা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। তাই এনবিআরকে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। এনবিআর এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে মানে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরও নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। যেসব প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্যই কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সরকারের ঋণ নিয়ে ঋণ ও সুদ পরিশোধের সমালোচনা করে আলোচকরা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব না। ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনৈতিক। এবং আমরা সাম্প্রতিককালেও দেখছি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রেও ঋণের পরিমাণ বাড়ছে এবং দিন দিন হু করে বাড়ছে। ক্ষুদ্র, কুটির, মাঝারি, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে আলোচকরা বলেন, সেবা খাতের কাঠামো তৈরি করলেও তা মানসম্মত না হওয়ায় সেখানে সেবা নেন না নির্মাতারাই। উই নিড এ ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা কোনো সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চালাইতে আমরা চাই না এই মুহূর্তে। এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু তার
সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারিক এই প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে ভিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টে হত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্ত সম্পন্ন প্রায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচার কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এদিকে এক ভিডিও বার্তায় প্রসিকিউটর গাজী MH তামিম জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর তার উপর শুনানির প্রসিডিং ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব পেজ এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ও পৃথিবীর ইতিহাসে মাইলফলক হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং এটি পৃথিবীর ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে থাকবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাজের খবর না থাকলেও নানা ধরনের আনুষ্ঠানিকতার কমতি নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাকশালের মতো সংস্কার কমিশন কোনো সংস্কার চাপিয়ে দিলে জনগণ মানবে না উল্লেখ করে ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। একটা বিখ্যাত মনীষীর কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? মন গড়া কোনো সংস্কার চাপিয়ে দিলে তা জাতি কেন মানবে সে প্রশ্নও তোলেন সালাউদ্দিন আহমদ। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। সংস্কার ও বিচার একসঙ্গে চলবে দাবি করে বলেন, ডিসেম্বরের বাইরে নির্বাচন করতে চাইলে তার কারণ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই,
আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। একটি পক্ষ রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন তারা। সরকারকে ব্যর্থ এবং দেশের জন আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এক সেমিনারে বক্তারা। নাইম আফসারের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র, নির্বাচন, সংস্কার আশুকরণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি PMRS। জনগণের ভোটে যারা নির্বাচিত সরকার, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারের বক্তারা। রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোই আসতে হবে জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকার দ্বারা। যে আগামী এপ্রিল পর্যন্ত যদি শিডিউল ঘোষণা না দেয়, রোডম্যাপ ঘোষণা না দেয়, তাহলে বিএনপি রাস্তায় নামবে। আমি বলছি এইটাই প্রকৃত উপযুক্ত। সরকার এজেন্ডা নির্দিষ্ট না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপের কতগুলো শর্ত আছে, তার একটা হচ্ছে সিটিজেন পার্টিসিপেশন। তো এখন প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি আদার ওয়ে টু এনশিওর দিস পয়েন্ট এক্সেপ্ট ফর ভোটিং? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের সার্বভৌমত্বের প্রশ্নকে বাদ দিয়ে অন্য কিছুর পেছনে ধাবিত হওয়া খুব বুদ্ধিমানের কাজ না। এত তারিখে নির্বাচন হচ্ছে, এত তারিখে নমিনেশন সাবমিটেড হবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশের জন আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান PMRS এর চেয়ারম্যান। ডিসেম্বরের মধ্যে একটি সুনির্দিষ্ট নির্বাচন তারিখ ঘোষণা দিয়ে জাতিকে এই অনিশ্চয়তা থেকে রক্ষা করা। একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। রাষ্ট্র পরিচালনায় যদি আমাদের বাংলাদেশ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর গড়ে তোলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের লুকোচুরি মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তের তীব্র আপত্তি জানান উপস্থিত বিভিন্ন দলের নেতারা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে। সম্প্রতি মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরই জের ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তির কথা জানান বিভিন্ন দলের নেতারা। এ সময় মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর গড়ে তোলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের লুকোচুরি মনোভাব নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। আজকে দেশের যে সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই। একই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমরা সমীচীন মনে করি না। প্রথমত এই সরকারের আসলে এই রকমের একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহান, কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। তারা একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পরে দেশের অভ্যন্তরীণ সংকট ও প্রশাসনিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিও জানান তারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মনির এই তথ্য জানান। এর আগে গেল 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়েছিল। গেল 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। চার দিনের জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:30টার দিকে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে দুদেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জাপান সফরে প্রধান উপদেষ্টা টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই সম্মেলনের সাইডলাইনে জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে অংশ নেন। যাত্রীবাহী ট্রলার ডুবিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এক পুলিশ সদস্য সহ 6 জন যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে 33 জনকে। পুলিশ জানায় হাতিয়ার ভাসানচর থেকে হরিণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর 2টায় একটি ট্রলার 39 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। করিম বাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, 3 পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি সহ 39 জনের মধ্যে এখন পর্যন্ত 32 জনকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সহ 14 দেশের ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এতে জুন পর্যন্ত কর্মী নেবে না সৌদি সরকার, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন এজেন্সি মালিকরা। কর্মী পাঠাতে দীর্ঘ শত্রুতা পরিহার করে সহজ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন। সাময়িক সময়ের জন্য বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছে সৌদি সরকার, যা ব্লক ওয়ার্ক ভিসা নামে পরিচিত। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জারি করে, যা জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে ব্যবসা প্রতিষ্ঠান সহ রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ভিসা এজেন্সি মালিকরা। 14টি দেশের নাম ওই লিস্টে নাই, সুতরাং তারা ক্লিকও করতে পারতেছে না, টাকা তারা পেমেন্টও করতে পারতেছে না, ভিসাও তারা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ততা দুই দিকেরই হবে। ভিসা স্থগিতের জন্য কর্মী প্রেরণের সরকারের জটিল প্রক্রিয়া এবং দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন তারা। এই দীর্ঘসূত্রিতার কারণে যাতে কোনোভাবেই এই দেশের মন্ত্রণালয় কিংবা সরকার যাতে মনে না করে যে না বাংলাদেশ অনেক বেশি সময় লাগে কর্মী আসতে, সুতরাং তাদের কোটা কিছু কমিয়ে দেওয়া হোক, এটি হলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। তবে ভিসা প্রত্যাশীদের আতঙ্কিত না হয়ে অপেক্ষা করার পরামর্শও দেন এজেন্সি মালিকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এই যাত্রা নির্বিঘ্ন করতে 5 জোড়া বিশেষ ট্রেনের নতুন 44টি বগি যুক্ত করেছে রেলওয়ে। কোরবানির পশু পরিবহনেও থাকছে 3 জোড়া ক্যাটেল ট্রেন। শনিবার কমলাপুর ঈদ যাত্রার প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান রেল সচিব ফাহিমুল ইসলাম। জানান টিকিট কালোবাজারি রোধে বসানো হয়েছে মোবাইল কোর্ট। এদিকে প্রথম দিনের সহজ যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। ঈদযাত্রার প্রথম দিনে শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়েই একের পর এক ছেড়ে যায় ট্রেন। 3 ধাপের চেকিং শেষে নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ করেন যাত্রীরা। প্রথম দিনে ছিল না বাড়তি চাপ, সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। গত বছরের তুলনায় এবছর ভোগান্তি সত্যি বলতে অনেকটা কম। যে গত বছর যখন আমরা বাড়িতে গেলাম তখন প্রচুর জ্যামেরও একটা চাপ ছিল, তারপর ট্রেনও আমরা সময় মতো না ছাড়ার একটা প্রবণতা দেখেছি। আর রেলের ব্যবস্থাপনা অনেক ভালো, তো আশা রাখি আমরা নিরাপদেই ভ্রমণ করতে পারবো। এবারও অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে বলছেন যাত্রীরা। আগে যে ভোগান্তি ছিল এখন আর ওই ভোগান্তি নাই। টিকিট তো সম্পূর্ণ অনলাইন চলে গেছে, এখন আর ওই রকম নাই, অনলাইনে কাটতে হয় আর কি।
ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দুপুরে পরিদর্শনে আসেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যাত্রী ভোগান্তি দূর করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। তো এবারও আমাদের একই রকম প্রস্তুতি আমরা নিয়েছি, তবে এবার যেটা একটা চ্যালেঞ্জ আছে, আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে, কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরো ভালোভাবে নিয়েছি। গতবার আমাদের যেই জায়গাতে আমাদের লুপ হোলস ছিল সেগুলো আমরা এবার মিট করবার জন্য চেষ্টা করেছি। টিকিট কালোবাজারি রোধে বিশেষ টিমের পাশাপাশি 2 শিফটে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন তিনি। আমরা টিকিটের কালোবাজারি রোধে যে ব্যবস্থাটি গতবার গ্রহণ করেছিলাম, এবার সেটি আছে যে এই ঈদ যাত্রার মধ্যে একটি যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ 4টি টিকিট করতে পারবে। মোবাইল কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে আমরা ভাগ করিয়েছি সকাল এবং বিকেল, যে সময় ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশি থাকে সেই সময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের 3 দিন আগে থেকে চালু হবে 5 জোড়া স্পেশাল ট্রেন আর 3 জোড়া ক্যাটল ট্রেন ইতোমধ্যেই চালু হয়েছে বলেও জানান রেল সচিব। মাহবুব তামিম, দেশ টিভি।